নমস্কার। আজকে আমাদের হ্যালো পৃথিবীর পডকাস্টে এমন একজন মানুষ আছেন যিনি আপনাদের সবার বা আমরা সবাই তাকে চিনি বিভিন্নভাবে, কিন্তু আজ আমরা তাকে চিনবো অ্যাজ আ সোশ্যাল ওয়ার্কার, সমাজসেবী এবং এমন একটি মানুষ যে মানুষটার প্রত্যেক দিনের লাইফস্টাইল বা প্রত্যেক দিনের এই দৌড়ঝাঁপ যদি এন্টারলি আমরা দেখি বা বুঝি বা ভাবি, তাহলে বুঝতে পারবো যে এজ ইজ ডাজন্ট ম্যাটার, এজ ইজ জাস্ট আ নাম্বার। তো সব কিছু নিয়েই আজকে আমি পরিচয় করাবো এমন একটা মানুষকে যাকে আপনারা হয়তো বিভিন্ন মঞ্চে বিভিন্নভাবে বিভিন্ন সম্মান জ্ঞাপনের সময় বা বিভিন্ন উত্তেজিত করা বক্তব্য বা তার সঙ্গে মানুষকে কাছে টেনে নেওয়ার রোদের মাঝখানে দাঁড়ানো মানুষ ভেবে চেনেন, কিন্তু তিনিও যে একজন মানুষ, তিনিও যে সমাজ থেকে উন্নয়নের জন্য দৌড়াচ্ছেন, সেই কথাটাই আজকে শুনবো তার কাছ থেকে। কারণ আজকে শুরুর সূচনাটা মহাশয় বা আমাদের দাদা এটা বলা নয়, একদম সোজা সাদা আমাদের নিজেদের মানুষ বিকাশ দা আজকে আমাদের সঙ্গে আছেন। নমস্কার বিকাশ দাকে। নমস্কার। আমি বিকাশ দার কাছ থেকে প্রথমেই যে প্রশ্নটা করব সেটা হলো এটাই যে আমরা সিউড়ির মানুষ, আমরা আপনাকে প্রত্যেকেই খুব ভালোবাসি এবং সিউড়ির এই মানুষ যারা ভালোবাসে সেই ভালোবাসার বুকের ওপর দমে আপনি কোনো এক সময় বলেছিলেন যে সিউড়ির লোককে ঘুম পাড়াই আমি ওঠাই আমি। তো কোনো দিন বিকাশদার কি কোনো দিন ইচ্ছে করে যে সিউড়ির কোনো মানুষের বাড়ি থেকে একটু নিজেই খুন্তি নেড়ে রান্না করে খাওয়া দাওয়া করতে? দেখুন, এটা তো আমার একটা হবি বলতে পারেন, বাহ, যে আমি মানুষের সঙ্গে খুব খুব মানে খোলা মন নিয়ে মিশি, মানে আত্মীয়তার সঙ্গে মিশেন। হ্যাঁ, এটা যে কোনো বাড়িতে গেলে এখন তো আমার সিউড়িকে মনে হয় সব বাড়িগুলোই আমার আপন বাড়ি। এবং এখানে আমি বিভিন্ন বাড়িতে যাই, এই তোমার বা আগে থেকে বলি আজকে তোমার বাড়িতে খাবো, কিংবা গিয়ে দেখছি রান্না হচ্ছে, তখন আমি সেখানে রান্নার শালে ঢুকে গিয়ে ঘরে ঢুকে গিয়ে একটু এইটা এইটা কেমন হয়েছে দেখি, ধরো একটু তাদের সঙ্গে সব ইয়ে করলাম, চেখে দেখা প্লাস তাকে সঙ্গে একটু খুন্তিটাও নাড়ালাম বা কোনোটা বললাম যে এইটা করো তাহলে ভালো হবে, এই ধরনের আছে। আমি এটাকে নিজে খুব পছন্দ করি। এতে মানুষের সঙ্গে মানুষের সম্পর্কটা আমি মনে করি আরও নিবিড় হয়, আরও ঘনিষ্ঠতা বাড়ে। তো আমি সিউড়ি মানুষের কাছে কৃতজ্ঞ যে সিউড়ির মানুষের যে ভালোবাসাটা আমি পেয়েছি এবং তাদের সঙ্গে যে আমার নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে, এটা আমার মনে হয় যে উপরওয়ালার একটা বড় দান। একদমই। এবং আমি সমস্ত স্তরের জাতপাতের ঊর্ধ্বে উঠে আমি প্রত্যেকের বাড়িতেই যাই। আমার কাছে একটা কেউ গরিব মানুষ, তার বাড়িতে অন্নপ্রাশন হচ্ছে, কি তার বাড়িতে কোনো একটা বিয়ে শাদী হচ্ছে, কি তার বাড়িতে কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে একটা ইনভাইট করছে, যে কোনো পরিবারে আমি সবার সেখানে বাড়িতে গিয়ে হাজির হওয়ার চেষ্টা করি। এটা আমার মনে হয় এটা আমার কাছে অনেক বেশি মানুষের কাছে ভালোবাসাটা যার জন্য আমি পেয়েছি। তো এই প্রসঙ্গে একটা জিনিস জিজ্ঞেস করি যে আপনার খেতে কি ভালো লাগে, কোন জিনিসটা আপনার নিজের খেতে ভালো লাগে, আর কোন ডিশটা আপনি সব থেকে ভালো বানান? দেখুন, আমার পরিষ্কার আমি বীরভূমের ছিল, তো বীরভূমের মানুষের দুটো খাবার খুব পছন্দ, ভাত, আলু পোস্ত, বাহ, আর মাছের টক। বাহ, খিদে হয়ে গেল একদম। তো আমি মাছের টকটা খুব পছন্দ করি, আলু পোস্তটাও পছন্দ করি। রান্নাটা কোনটা ভালো হয় আপনার? আমি একটা কথা বলি, আমি খুব ছোট বয়সে, আমার যখন 5-6 বছর বয়স, তখন আমার মা মারা গেছে। তো যার জন্য আমি, বাবা স্কুল শিক্ষক ছিলেন, বাবা অনেক সময় স্কুলে চলে যেতেন, আমরা বাড়িতে আমার দিদি বা আমরা থাকতাম একসঙ্গেই, তখন ছোট, ওই অবস্থায় সবাই নিজের কাজটা আমরা করার পক্ষে সেই বাবার কাছ থেকে শিখেছি এবং রান্নাও করেছি, নিজের কাপড় জামাও কেচেছি, নিজের কাপড় জামা ইস্ত্রিও করেছি। বাহ, এটা কিন্তু ছোট থেকেই সেই জায়গাটায় নিজেকে তৈরি রেখেছিলাম, যার জন্য আজকেও কোনো অসুবিধা হয় না। মাঠে গেছি, বর্ষার সময় মাঠে বাবার বা পৈতৃক সম্পত্তি আছে সেটা দেখভাল করার জন্য, সেখানেও কাদাতে হেঁটেছি। পৌষ মাসের দিনেও সেখানে ধান কাটাতেও মাঠে হাজির হয়েছি। এখন আমি কৃষির কোনো ব্যাপারে আমি এখনো গ্রামে যাই সময় পেলে, 1 ঘন্টার জন্য সপ্তাহে অন্তপক্ষে 1-2 দিন সেখানে গিয়ে হাজির হওয়ার চেষ্টা করি। সেটা আমরা খবর পেয়েছি। এটা আমি মনে করি যে এটা জীবনে একটা
বড় অঙ্গ। এতে আমার যেমন অভিজ্ঞতা বাড়ে, তেমনি আমি কাউকে অভিজ্ঞতার কথা বলতে পারি, বা সে কোথাও গেলে যে তুমি এই কাজটা করছো, এইভাবে করো, দেখো তোমার খুব ভালো হবে। বাহ, এটা হচ্ছে অভিজ্ঞতার জায়গা। একদমই তাই। তো মানে এই যে পৈতৃক সম্পত্তির কথা বা বাড়ি গিয়ে চাষ করার যে কথা শুনলাম, তাহলে কি রায়চৌধুরী যে টাইটেলটা, এটা তো আমরা মোটামুটি মানে সে জমিদার এই ব্যাপারটার সঙ্গে রিলেট করতে পারি। তাহলে আপনার রায়চৌধুরীরা কি ওরকম? কারণ বিকাশ রায়চৌধুরীকে সবাই চেনে, কিন্তু আমাদের নিজেদের প্রাণের মানুষ, মনের মানুষ বিকাশটাকে কিন্তু কম লোক চেনে। আজকে তাই কিন্তু মেন আলোচনাটাই সেই রকমই যাচ্ছে, যে আমরা জানতে চাইছি যে রায়চৌধুরী যেটা, এটার উৎপত্তি কোথায়, বা এটার সঙ্গে কোনো জমিদারের লিঙ্ক আপ আছে, এটা বা আপনার বাড়ির আরো একটু গল্প শুনি, ভালো লাগছে বেশ শুনতে। এটা হচ্ছে আমার পারিবারিক, আমার দাদু, তার দাদু, এটা একটা নিশ্চয়ই বর্ধিষ্ণু ফ্যামিলির একটা জায়গা, এবং এটা একটা উপাধিও এর মধ্যে রয়েছে, যে ভালো কাজ করার জন্যে বা ভালো মানুষের সঙ্গে সম্পর্ক রাখার জন্যে এই উপাধিতে তারা ভূষিত হয়েছে। কিন্তু আমি নিজে মনে করি, এটা এক কথায় বলা যায় যারা জমিদারিত্ব পেয়েছিল তাদের ক্ষেত্রে বিশেষ করে এইগুলো পাওয়ার বেশিরভাগই তারা এইভাবেই পেয়েছে। কিন্তু আমি যেহেতু জমিদারিত্বটাকে খুব পছন্দ করি না, একদমই তাই। আমার হচ্ছে মানুষের সঙ্গে থাকতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে, আর মানুষের কথা ভাবতে হবে। একদমই তাই। ছোট থেকে আমার হ্যাবিট হচ্ছে গ্রামীণ উন্নয়ন। আমার গ্রামটা একটা, যেখানে আমার জন্ম হয়েছে, বীরভূম জেলা বোলপুর ব্লকের সীমাইত গ্রাম, এবং আপনার বাড়ির কাছাকাছি একটা পুকুর আছে বড়। হ্যাঁ, পুকুর আছে, অনেকগুলো পুকুর আছে। হ্যাঁ, আমাদের বাপ ঠাকুর দাদার বাগানও আছে। একদমই তাই। সেই বাগান গাছগুলো বামফ্রন্টের জমানে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এখন আবার কিছু গাছপালা আমি লাগিয়েছি। একদম। হ্যাঁ, খুব ভালো লাগে আমার গাছ লাগাতে। এবং আপনার গ্রামের বন্ধুরাও আপনাকে খুব মিস করে, সেটাও আমরা যখন আপনার সঙ্গে বসার আগে প্ল্যানিং করছিলাম তখন শুনতে পাচ্ছিলাম। নিশ্চয়ই মিস তো করি। আপনি যখন যান তখন এখনো আগের সেই বিকাশের মতনই গিয়ে ওখানে বসে আড্ডা মারেন, গল্প করেন? আমি এখনো যে জায়গায় থাকি, যে পদেই থাকি, শুধু আমার গ্রাম নয়, আমার কলেজ বন্ধুরা, আমার স্কুল বন্ধুরা, বা বোলপুর শহরে আমার একটা স্কুটার আছে, সেই স্কুটিটা নিয়ে আমি বেরিয়ে পড়ি, এখানে ওখানে চা খাই, আড্ডা মারি, বন্ধুদের সঙ্গে গল্প করি, বা সাধারণ মানুষের সঙ্গেও গল্প করি। কারণ আমার ওই ভ্যানিটি জিনিসটা আমি খুব পছন্দ করি না। একদমই। আমি তো আজকে রাজনীতি যে জায়গায় গিয়ে পৌঁছেছি, 10 বছর জেলা সভাধিপতি ছিলাম, বহুত কাজ করেছি বীরভূম জেলায়। আজকে ডেভেলপমেন্ট যেটা, সেই ডেভেলপমেন্টটা সেই 2011 সাল থেকে শুরু হয়েছিল, কিন্তু 2013 সালে আমি জেলা পরিষদের সভাধিপতির আসনে বসেছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে সেই দায়িত্ব দিয়েছিলেন, অনুব্রত মণ্ডল সেই দায়িত্বটা দিয়েছিলেন। এবং জেলায় তখন এমন একটা ভয়াবহ পরিস্থিতি যে এখানে কিন্তু সব জায়গায় মানুষের মধ্যে একটা দিশাহীন অবস্থা, যে আমাদের কি আছে জেলায়। আমরা তো সারা রাজ্যে যত জেলা আছে তার মধ্যে সব থেকে একটা পিছিয়ে পড়া জেলা। একদমই তাই। মানুষের কাছে পরিচয় দেওয়াটা একটা কঠিন ব্যাপার ছিল। কিন্তু মানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রত্নটাকে মানে চিনতে ভুল করেনি, যে রত্নটাকে আজকে আমরা এখানে পেয়েছি। কারণ এই বিকাশ রায়চৌধুরীর মতন একটা রত্নকে তিনি চিনেছিলেন বলে, বা অনুব্রত নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো একটা বড় অবদান, এবং আমাকে একটা বড় গুরুদায়িত্ব দিয়েছিলেন। তার সঙ্গে সঙ্গে আরেকজন মানুষ, তার নাম হচ্ছে অনুব্রত মণ্ডল। একদমই তাই, একদমই তাই। অনুব্রত মণ্ডল যদি আমার মাথায় হাত না রাখতো, বা দিদি যদি মাথায় না হাত রাখতো, তাহলে এই বীরভূমকে আমি নতুন করে গড়তে পারতাম না। আজকে মাত্র 10টা বছরে আমি বীরভূম জেলায়, এটা আমার কাছে গর্ব। আমি মাথা উঁচু করে বলি, বীরভূমের পরিবর্তন এনেছি। বীরভূমের মানুষকে বলেছিলাম নতুন বীরভূম উপহার দেবো, সেই উপহার দিয়েছি। একদমই তাই। একটা সময় তো গ্রামের কোনো রাস্তা পাকা ছিল না, পানীয় জল ছিল না, কৃষিক্ষেত্রে সেচ ছিল না, হাসপাতালেও দুরবস্থা, স্কুল কলেজগুলো ভেঙে পড়ছিল। আজকে বীরভূম জেলায় এমন কোনো গ্রাম নেই যে গ্রামের সঙ্গে একটা পিচ রাস্তার সম্পর্ক নেই, একদম একটা লিঙ্ক রোড হয়নি। এবং প্রতিটি গ্রামে আজকে
গাড়ি ঢোকে, ঘোড়া ঢোকে, ট্রাক ঢোকে, বাস ঢোকে, সব ব্যবস্থা করেছে। আমার গ্রামই তো, এক কোমর কাদার মধ্যে আমি দেখেছি ছোটোবেলায়। তো আমার মনে হতো যে এত কষ্ট, এত সরকার, আমরা স্বাধীনতা পেয়েছি এতদিন, কিন্তু এখনো কেন আমাদের এই দুরবস্থা। কিন্তু অল্প সময় যে এটা করতে পারবো, এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং অনুব্রত মণ্ডল যেভাবে সাহায্য করেছেন, যদি না করতেন তাহলে কিন্তু এই বীরভূমকে সাজাতে পারতাম না। আজ তো বীরভূমে একটা সাজানো জায়গা, চোখ বন্ধ করে মানুষ যেখানে কেন খুশি যেতে পারে। একদম একদম। এবং সেফটি সিকিউরিটি আজকে বীরভূমের মানুষের অভাব নেই। একদম। মাননীয় মুখ্যমন্ত্রী সে অভাব দূর করেছেন। একদম একদম। অনুব্রত মণ্ডলের প্রচেষ্টায় বিভিন্ন প্রকল্পের টাকা এসেছে। একদম একদম। জেলা পরিষদে আমি যখন দায়িত্ব নিই, তখন আমার জেলা পরিষদের সদস্যরা আর ছিল আমার কর্মাধ্যক্ষরা। আর যে মানুষটা আমাকে সাহস দিত, যে মানুষটা আমাকে জেলার উন্নয়নের জন্যে যেটা অর্থের ব্যবস্থা করত, কলকাতা থেকে তিনি দিদিকে বলে বিভিন্ন প্রকল্পে টাকা আনতেন, সেই মানুষটা কিন্তু আমার মেন্টর ছিল তখন, এক কথায় বলা যায় যে আমার পরামর্শদাতা, আমার মেন্টর, মানে পথপ্রদর্শক প্লাস বন্ধু প্লাস দাদা, সব রকম। সেই হচ্ছে অনুব্রত মণ্ডল। একদম। একটা ছোট প্রশ্ন করবো, যে এই যে পুরস্কারগুলো এসছে, তো এই পুরস্কারগুলো শ্রেয় কি শুধু বিকাশ দাই নেবে, না টিম জেলা পরিষদ নেবে? বিকাশ দা তো একটা কোনো ব্যক্তি তো বড় ব্যাপার নয়। একদমই। বীরভূম টিম, বীরভূম টিম কি বলতো লোকে? টিম অনুব্রত। একদম। টিম অনুব্রত হিসেবে আমরা বীরভূমে কাজ করেছি। একদমই তাই। মাথায় ছিল কে? মমতা ব্যানার্জি। একদম। দিদি আমাদেরকে দুহাত তুলে বীরভূমের উন্নয়নের জন্য চিন্তা ভাবনা করে, পরিকল্পনা করে আমাদেরকে পরামর্শ দিয়েছেন। অনুব্রত মণ্ডল বিভিন্ন সময় বিভিন্ন ব্যাপারে সেই দিদি এই চাই আমার বীরভূমে, আজকে সেই বার্তা এবং ব্যবস্থা করেছেন। আজকে নিশ্চয়ই তাই বীরভূম জেলা পরিষদ, সেই সময় টিম জেলা পরিষদ, টিম বীরভূম, টিম অনুব্রত, একদম আজকে আমরা এই জায়গাটা করতে পেরেছি। একদমই তাই। মানে এবং আমি চারটে বার, আমার কোনো পরামর্শদাতা ছিল না, কিন্তু ছিল কিছু, নিশ্চয়ই ছিল। তার মধ্যে মেন যিনি ছিলেন তার নাম হচ্ছে অনুব্রত মণ্ডল, আমার পরামর্শদাতা, আমার ফিলোজফার, আমার এগিয়ে যাওয়ার পথে যে মানুষটা দিবারাত্র পরামর্শ দিয়েছে, ব্যবস্থা করে দিয়েছে, এই কাজটা আগে করতে হবে, সেই সুপরামর্শ দিয়েছে, সেই মানুষ। মানে যুদ্ধের সব থেকে বড় সাথী আপনি, যা সেনাপতি হিসেবে যেটা দায়িত্ব কাজ, সেটা ইমপ্লিমেন্ট আমি করেছি, কিন্তু সেনাপতি হিসেবে এই যে আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, তার দায়িত্বটা আমার সেই সময়ের মেন্টর, সেটা হচ্ছে অনুব্রত মণ্ডল। এই পয়েন্ট থেকে একটা জিনিস জিজ্ঞেস করি, যে সেনাপতি, যুদ্ধ, এই সব কিছু কথা হলো এবং যুদ্ধ অলরেডি চলছে। ভারত এমন একটা দেশ যেখানে ভোটাধিকার আসে 21 বছর বয়সে, কিন্তু যুদ্ধে যাওয়ার জন্য অধিকারটা হয়ে যায় মোটামুটি 17-18 বছর বয়স থেকেই যুদ্ধে যাওয়ার জন্য প্রিপারেশন স্টার্ট হয়। তো সেই জায়গাটা দাঁড়িয়ে এই যে একটা অদ্ভুত একটা নিয়ম, যদি কোনোদিন আপনি সেই জায়গায় উন্নীত হন, সেই পদে বসেন, তো এটা কি পরিবর্তন করার কোনো চিন্তা ভাবনা আপনি করবেন? দেখুন, একটা কথা বলি, জাতির মেরুদণ্ড হচ্ছে ছাত্র যুব। একদম। আজকে ছাত্র যুব, যদি আমি বলবো, নিশ্চয়ই এটা নিয়ে ভাবা উচিত। এবং ছাত্র যুব, তাদের মধ্যে দেশপ্রীতি, দেশপ্রেম আরো বেশি করে তাদের মনের মধ্যে সেই জায়গাটাকে করে দেওয়ার ব্যবস্থা করতে হবে, যে আগে আমার দেশ, আমার দেশপ্রীতি, আমার দেশপ্রেম, দেশের প্রতি আমার ভালোবাসা। আমরা ধরুন আমাদের চাই, আমরা অনেকটা এগিয়ে এসেছি, কিন্তু এখন আমার মনে হয় এই যে ভারত পাকিস্তানের যুদ্ধ, পাকিস্তান যেভাবে আমাদের দেশকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করছে, অস্থিরতা তৈরি করার চেষ্টা করেছে, এবং আমার দেশ উপযুক্ত জবাব দিয়েছে, সেই জবাব তো আমার জওয়ানরাই দিয়েছে। একদম একদম। আমার সেনাবাহিনীরাই দিয়েছে। এবং দেশের মানুষ আজকে কিন্তু এককাট্টা হয়ে আমরা খুশি।
মানুষের মধ্যে, এই ভারতবর্ষের মানুষের মধ্যে এই যে দেশপ্রীতি, দেশের প্রেম, দেশের ভালোবাসা, এটা তারা প্রমাণ করেছে। আমরা যে যাই দল করি, একদম যে যাই রাজনীতি করি, আমরা কিন্তু দেশের জায়গাতে আমরা ইউনিটি ইন ডাইভার্সিটি, একদম একদম একদম। এবং এইটাই আমার নিজে বলছি, আমার তো মনে হয় যে, আমারই মনে হয় যে আমি যেহেতু স্কুলে বা কলেজে আমি এনসিসি করেছি, এখন মনে হয় যে ছুটে যাই আমার। তার মানে এরকম যদি কোনো অপরচুনিটি আপনার কাছে আসে, তাহলে কি আপনি যাবেন এই অবস্থা? তো মানে নিশ্চয়ই নিশ্চয়ই দেশের জন্য জীবন দিতে রাজি আছি, একদম দেশের জন্য জীবন দিতে রাজি আছি, কোনো প্রশ্ন হবে না, কোনো এখানে কোনো কম্প্রোমাইজ নয়। ঠিক ঠিক। এবং এইটাই আমাদের প্রত্যেকটা পরিবারকে, এই দেশপ্রীতিটা ভালো করে পরিবারের মধ্যেও আমাদেরকে আছে। এখন তো আমার মনে হয় যে যত দিন যাচ্ছে এই জায়গাটা বড় জায়গায় পৌঁছাচ্ছে আমাদের দেশে, ছাত্র যুব সকল মানুষের একদম। আপনার কাছে যেটা নেক্সট প্রশ্ন আমি যাব, সেটা হলো যে যদি আপনি রাজনীতি না করতেন, ঠিক আছে, 1973 অলমোস্ট আপনি বিকম তখন কমপ্লিট করেছেন বর্ধমান থেকে, যদি রাজনীতি না করতেন তাহলে কোনো চাকরি বাকরি করতেন? আর চাকরিটা কি কোনো স্কুল টিচার চাকরি হতে পারতো? দেখুন, আমার রাজনীতি জীবনে শুধু নয়, রাজনীতি আমি স্কুল লাইফ মানে যখন পড়াশোনা করেছি স্কুলে, তখন তো আমাদের হায়ার সেকেন্ডারি ছিল। আর আমি কিন্তু কলেজ লাইফ বেরোনোর পরে অনেক ভালো সুযোগ পেয়েছি, স্কুলে শিক্ষকতার সুযোগ পেয়েছি। আমি কমার্সের ছাত্র, আমার জিওগ্রাফি সাবজেক্ট ছিল, এবং সেখানে আমি তখন জিওগ্রাফি খুব ডিমান্ড ছিল। হ্যাঁ, অনেক অফার পেয়েছিলাম, তখন তো আর এত এসএসসি ছিল না, কিন্তু অফার পেয়েছিলাম। আমি বিদেশে যাবারও সুযোগ পেয়েছিলাম। আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তখন তার আন্ডারটেকিংয়ে আমি চাকরি করার সুযোগ পেয়েছি, কিছুদিন চাকরিও করেছিলাম। কিন্তু রাজনীতিটা আমার জীবনে ধ্যান জ্ঞান। আমি মনে করেছি রাজনীতিতে মানুষের সেবা করার অনেক সুযোগ আছে, সমাজ সেবার অনেক সুযোগ আছে, এবং সেইটা কিন্তু জীবনের সেই জায়গাটা, ভাবনা চিন্তাটা আমি বাস্তবে নিজেকে নিয়ে উপলব্ধি করেছি। এই সুযোগটা সবার ক্ষেত্রেই আছে, যদি আমরা অ্যাক্টিভ হই, অ্যাক্টিভিটিস আমার যদি থাকে, আমার যদি টার্গেট থাকে, আমার যদি একটা যে এইটা আমাকে পৌঁছাতে হবে, সেইটা কিন্তু সম্ভব হয়। তো আমি সেই সুযোগটা পেয়েছি। বীরভূমের এমন কোনো গ্রাম নেই, বীরভূমে এমন কোনো অঞ্চল নেই, এবং আমি তো মনে করি বীরভূমে এমন কোনো মানুষ নেই যারা আজকে আমি বিকাশ হয়েছি, আজকে এই সুযোগগুলো পেয়েছিলাম বলে বিকাশটা আমার পক্ষে সম্ভব হয়েছে। তবে আপনার এই যে বিকাশ পাওয়াটা, এটারই একটা জিনিস, আপনি যেরকম বলছেন গ্রাম নেই, কোনো শহর নেই, আমরাও দেখেছি যে আপনি যখন মানে প্রচারে বেরোন, তখন আপনি এখনো অবধি হেঁটে হেঁটে সব জায়গায় যান। এত এজ, কার্ডিয়াক ইস্যু থাকা সত্ত্বেও রোদের মধ্যেই সব জায়গায় হেঁটে হেঁটে ঘুরছেন, সবার সঙ্গে দেখা করছেন, কথা বলছেন। তো কোনো জায়গায় কি এটা মাথায় কোনো সময় আসে না যে ডিজিটাল এরা চলে এসছে, ডিজিটালি অনেক কিছু প্রমোশন হচ্ছে, সেক্ষেত্রে এখনও হাঁটাটা কতটা ভ্যালিড, বা ভবিষ্যতে যদি এই ডিজিটাল এরাতে আমি অ্যাডপ্ট না করতে পারি, আমি আর যদি আমার নিজের জায়গাটা না পাই, এরকম কোনো কোনোদিন ভয় পাওয়া? দেখুন, আমি কিন্তু ডিজিটালের উপরে যেমন কিছুটা ভরসা করি, তবু মনে করি এখন আমরা ৭৬ বছরের উপর আমরা দেশ স্বাধীন হয়েছি। একদম। গ্রাম বাংলার এখনো সব মানুষ, তাদের মধ্যে এখনো ডিজিটাল নিয়ে সবার কিন্তু সেই মানসিকতা তৈরি হয়নি, মানে অ্যাওয়ারনেসটা এখনো সেখানে নেই। একদম পরিষ্কার কথা, সেখানে এখনো ভালোবাসে যে নিজের বিকাশ, আমাদের বিকাশ এসে বুকে জড়িয়ে ধরে একবার বলে আজকে যত বেশি আমার রাজনৈতিক জীবনে আমি মনে করি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমি যখন 2013-তে আমার মনে আছে কলকাতা টাউন হলে সভাধিপতি হিসেবে ঘোষণা আমাদের ডেকেছিলেন সারা রাজ্যের সবাইকে, বিভিন্ন জেলার। তো আমাকে আমার নাম ঘোষণার পরেই সেখানে আমাকে বললেন, শোন বিকাশ, তোকে একটা কথা বলি, বড় দায়িত্ব তুই জেলার উন্নয়নে, আর বড় দায়িত্ব হচ্ছে মানুষের সঙ্গে সম্পর্ক ভালো রাখা, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা। সব লোক তোর কাছে আসবে বিভিন্ন সমস্যা নিয়ে, সবটাই যে তুই করতে পারবি তা সম্ভব নয়, একদম। কিন্তু মানুষের সঙ্গে ভালো ব্যবহারটা যেন ভালো থাকে, মানুষ যেন যে সেই জায়গায় তোকে তোর যে উপলব্ধি যে না আমি চেষ্টা করছি, দেখো এটার জন্য পারলাম না, এই
জিনিসটা যেন মানুষের মনের মধ্যে জায়গা হয়। একদম, মানে বিকাশ ছাড়া বীরভূমে বিকাশ হওয়ার মানে জায়গাটা অতটা সহজ নয়, এটা তো আপনার কথাবার্তা আমরা বুঝতে পারলাম। একটা শুধু জিনিস জিজ্ঞেস করবো এর মাঝখানে, আপনি আজকে খুব সুন্দর একটা পাঞ্জাবি পরেছেন, আর মনে হয় এটা কি আপনার নিজের আয়রন করা হয়েছে আজকে, না এটা বাড়ি থেকে করে দেয়? না না, আমার 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 বলি, আমি স্বীকার করি 2021 সালে যখন অনুব্রত মণ্ডল, আমি তার কথাটা বলি বারবার এই কারণে, রাজনৈতিক জীবনে আমাকে অনেক সম্মান দিয়েছে। না, আমি রাজনীতির বাইরে গিয়ে একটা জিনিস জানতে চাই, আমি বলি তো সেই জায়গায় আমাকে বললো, বিকাশ দা তোমাকে সিউড়িতে দাঁড়াতে হবে। তাই বললাম হ্যাঁ তুমি যেখানে বলবে সেখানে তো আমি লড়াই করব। তা বলে টাফ সিট এবং তোমাকে কিন্তু লড়তে হবে। আমি বললাম মাথার ওপরে যদি মমতা ব্যানার্জি আর তুমি থাকো তাহলে আমি কোনো কিছু পড়াও করি না। এবং অনেক মানুষ আমাকে বলেছিল ভুল হচ্ছে, আমি বলেছিলাম চ্যালেঞ্জ নিলাম। সিউড়ির মানুষের প্রতি আমার সেই ভালোবাসা, সিউড়ির মানুষের আমার প্রতি সেই ভালোবাসা আছে, এবং আমি খুব নিশ্চিন্তে, তবে হ্যাঁ দায়িত্বটা ভোটের ময়দানে তো নামতেই হয়। আর আমার সেখানে ওই যেটা বললেন সেই দায়িত্বটা পালন করেছি, মানুষ আমাকে আস্থা রেখেছে। আর আমি ছোট থেকেই জামা কাপড় চয়েস আমি কি করব, হ্যাঁ আমাকে তখন বলুন, আমি যেটা বলতে চাইছিলাম যে আমাকে, আমি ওটাই জানতে আমাকে একজন বলছিল জামার রংটা চয়েস করা, না সেটা বলি, তার কারণ একটা বলি, আমাকে বললো তুমি বৌদির সঙ্গে আর ভাইপোদের সঙ্গে কথা বলে ঠিক করে নাও, তোমাকেই দাঁড়াতে হবে। আমি বললাম আমার রাজনৈতিক জীবনের ডিসিশন আমি বিকাশ রায়চৌধুরী একাই নি। পার্সোনাল লাইফের জামা কাপড়ের ডিসিশনটা কেন, আর বৌদি নাই না বাড়ির লোক নাই? বৌদির যেটা দায়িত্ব এখন, হ্যাঁ আমি কালার, আমি দোকানে আমি এখনো নিজে যাই, হ্যাঁ বাজারে আমি এখন নিজে যাই। বাহ, এই যে ও শুধু সাজিয়ে রাখে, হ্যাঁ যেটা আমার পছন্দ সেটা আমি পড়ি, কারণ কালার টালার সবই আমার নিজের করা, সুতরাং আমার কোনো একটা অপছন্দ হওয়ার কোনো জায়গা নেই। যে বিকাশদাকে বিকাশদা হিসেবে কনসিডার করে আজকে যদি আমার কোনো ভিউয়ারে কোনো বিবাহিত মানুষ দেখছেন, তাহলে এটা কিন্তু ছেলেদের বিরাট একটা জয়, যে যেখানে বউ শুধু জিনিস সাজিয়ে রাখে আর হাজবেন্ড শুধু ইউজ করে। আর একটা দারুণ জয় এবং দারুণ আন্ডারস্ট্যান্ডিং, দারুণ লাগলো এটা শুনে। নিশ্চয়ই ওর ত্যাগ আছে আমার প্রতি। আমি তো রাজনীতির জীবনে বাড়ির সংসার খুব বেশি দেখতে পারিনি। আপনার পরিবারটা অনেক বড়। আমার পরিবারটা বড়, পরিবারের আমার বেশিরভাগই বিদেশে থাকে, কেউ কানাডায় থাকে, কেউ আমেরিকায় থাকে, আমার দাদারা সব বাইরে চাকরি করতো। তো আমি সেখানে একমাত্র রাজনীতির লোক। তো মানে রাজার বেটায় রাজা হবে এই সিদ্ধান্তটা ভেঙেছেন আপনি কিছুটা, আর এটা এই কথাটা আমি বিলিভও করেন না তো, রাজার বেটায় রাজা হবে। তবে আমি ডানপন্থী মানুষ, আমার পরিবার ডানপন্থী ছিল, আমার বাবা স্কুল শিক্ষক ছিলেন, কিন্তু আমি দেখেছি বাবা ডানপন্থী মানসিকতার লোক ছিল। তো সুতরাং আমিও সেই ট্র্যাডিশনটা কিন্তু কংগ্রেস করেছি, কংগ্রেস থেকে মমতা ব্যানার্জির সঙ্গে প্রথম থেকেই ছিলাম, আজও আছি, শেষ দিন পর্যন্ত থাকবো। ঠিক, একটা প্রশ্ন করি, কয়েকটা জাস্ট একটু প্রশ্ন করি যেটা আপনারও সুবিধা হবে বুঝতে। সেটা হলো, কোনোদিন আপনি সারাদিন সিরিয়াস থাকেন, সারাদিন ঘুরছেন, এত সিকিউরিটি গাড়ি, এই ওই মিটিং, বিভিন্ন লোক, তো এই সিরিয়াসনেসের মাঝখানে কোনো একটা টাইম ইচ্ছা করে না যে একটু আমি হাসি, একটু আমি আমার নিজের মতো বাঁচি, যেখানে আমাকে কেউ এরকম কোনো তকমায় চিনবে না, আমি শুধু আমার মতন একটু থাকবো, কোনোদিন ইচ্ছা করে? দেখুন, কারণ ছোটবেলায় এটা হতে পারে না যে আপনি যখন বলছেন গ্রাম থেকে বিলং করেন বা গ্রামের সময়টা আপনি কাটিয়েছেন, কোনোদিন এটা হবে না যে আপনি কোনোদিন এই টাইমে ঝড়ে পড়া কুড়িয়ে আপনি খাননি, এটা তো কোনোদিনই হবে না। আম তো আপনিও নিশ্চয়ই খেয়েছেন, বা কোথাও থেকে পেরে আম খাওয়া যেটা ছোটবেলায় আমরা সবাই করেছি, আপনিও করেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোনোদিন নিজের মতন নিজেকে ফিরে একবার দেখতে ইচ্ছে করে না, যে আমার যে আমি এই সত্তাটা, কারণ সারাদিন আপনি বিলিয়ে দিয়েছেন নিজেকে সবার মাঝখানে, কারণ পরিবারটা অনেক বড়, সেই জায়গায় নিজেকে নিজের মতন একদিন সময় কাটাতে ইচ্ছে করে না কোথাও? আমি সব ছেড়ে ছুড়ে, সিকিউরিটি, এই তকমা সব ছেড়ে ছুড়ে, মনে হয় আমি আমার তো সিকিউরিটি যেটা ওদের যা নিয়ম কানুন তার মধ্যে তো আমাকেও দিয়েছে, আছে, কিন্তু আমি এখনো সেই স্কুটারের মানুষ, আমি সেই সাইকেলের মানুষ, আমি এখনো যখন আমার গ্রামে যাই, কোনো একটা অকেশনে, দুর্গাপুজোর সময় থাকি, কিন্তু মানসিকতাটা মনটা পড়ে থাকে জেলায়,
কোথা থেকে কি ভালো খবর আসছে, কোথায় খারাপ খবর আসছে, খারাপ খবরের সঙ্গে সঙ্গে কয়েক মিনিটের মধ্যে গাড়ি থাকে রেডি, সেখানে জামাটা পাল্টে নিয়ে বেরিয়ে পড়লাম, সেখানে হাজির হয়ে গেলাম। কারণ আমি মনে করি আমাদের রাজনৈতিক জীবনে আমাদের লাইফটা হচ্ছে মানুষের জন্য, এবং সেই মানসিকতা যদি না রাখতে পারি, রাজনীতিতে কিন্তু কোনোদিনই কোনো মানুষের কাছে সেই ভালোবাসা অর্জন করতে পারবে না। একদম একদম একদম। একটা মানুষ কিছুক্ষণের মধ্যে একটা মানুষকে পরিবর্তন একদম। আমি আমার কথা আমার পরিবারের কথাই ভাববো শুধু, আমার যাদের জন্য আমি বিকশিত, যাদের জন্য আমি বিকাশ হচ্ছি, আজকে সেই মানুষগুলো আমার আগে, তারপরে অন্য কিছু। একদম একদম। একটা শুধু জিনিস আমি আপনার কাছে জিজ্ঞেস করবো, সেটা হলো যে এইরকম তো অনেক সময় হয়েছে, জীবনে অনেক কিছু চেয়েছেন, এক্সপেক্ট করেছেন, সেগুলো হয়নি। রিসেন্ট টাইমেও আমরা কিছু একটা জিনিস দেখেছি, আমি সেই মানে জায়গাতে আর গিয়ে আর নুনের ছিটে দিতে চাই না। কারণ আমি আপনাকে সোজাসাপটা এটাই জিজ্ঞেস করতে চাই, এখন প্রচুর ছেলেপুলে, ইয়াং ছেলেপুলে সহজে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে। সেই জায়গায় এই এজে দাঁড়িয়ে একটা কার্ডিয়াক ইস্যু নিয়ে এখনও রোদের মধ্যে লড়াই করে চলছেন আপনি। এতটা মোটিভেশন কোথায় থেকে আসে আপনার, বা কি করে নিজেকে সবসময় মোটিভেট রাখেন, শান্ত রাখেন? কারণ আপনি বহুবার এটা ফেস করেইছেন, আমরাও জানি যে আপনি ভালো করলেন কারোর জন্য, সেই লোকটায় গিয়ে পেছনে গিয়ে আপনার জন্য মির্জাফর হয়ে দাঁড়ালো। তো সেই জায়গায় এই দুঃখ কষ্ট সব নিয়ে তো আপনাকে দৌড়াতে হয়। তো এই এন্টার জিনিসটাকে ফ্রাস্ট্রেট আপনিও হন, কিন্তু সবকে ম্যানেজ করেন কীভাবে, মানে মাথা ঠান্ডা রাখেন কী করে, সহজ ভাষায় যদি বুঝতে যাই বিকাশ থেকে? আমি খুব বলি যে আমি মনে করি রাজনীতিগতভাবে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের মাথাটা প্রথম হচ্ছে ঠান্ডা রাখা দরকার। আগে হাজার মানুষ আসবে, হাজার সমস্যা নিয়ে আসবে, কেউ একটু রেগে কথা বলবে, কেউ একটু ভালোবেসে কথা বলবে, তার মানে আর একটু যে রেগে বলবে আমি তার প্রতি বিরক্ত হলাম, তার কথাটাকে বুঝতে হবে আমাকে। এখন তো আমরা অনেক সময় কেউ এলে দাঁড়িয়ে থেকে এসেছি, একটু দরকার আছে, মুখ দেখে বুঝে নিয়ে কী বলতে চাইছে। একদম, এটা অভিজ্ঞতা আমার জীবনে, রাজনীতি জীবনে 50 বছর রাজনৈতিক অভিজ্ঞতা। ছাত্র থেকে আমি রাজনীতি করছি, একদম। কলেজে ছাত্র সংসদ করেছি, এজিএস ছিলাম, জিএস ছিলাম, ভিপি ছিলাম, আমি যুব করেছি, আমি প্রায় 20টা বছর বোলপুর ব্লকের ব্লক সভাপতি ছিলাম, তৃণমূল এবং কংগ্রেস মিলে। আমি জেলায় 10 বছরের উপর আমি ট্রেড ইউনিয়নের মাননীয় মুখ্যমন্ত্রী অনুব্রত মণ্ডলরা দায়িত্ব দিয়েছিল, আমি শ্রমিক শ্রেণীর নেতৃত্ব দিয়েছি জেলা সভাপতি হিসেবে। এবং এটা হচ্ছে প্রথম হচ্ছে যে ভাবলে হবে না, বিরক্ত হলে হবে না, ধৈর্য রাখতে হবে এবং সহ্য করতে হবে, এবং সব থেকে হচ্ছে এনার্জি যাকে বলে। এক্স্যাক্টলি, ওটাই তো সবথেকে বড় প্রশ্ন, যে এই এজে গিয়ে এত কিছু ইস্যু নিয়ে আপনি যে এত এনার্জিতে বসে আছেন। আমার এনার্জি হচ্ছে একটাই, মানুষের ভালোবাসা। বাহ, তার মানে এইটা এখান থেকে এটা একটা জিনিস আমরা বুঝতে চাইছি এবং বুঝতে পারছি, সেটা হলো শুধুমাত্র ক্ষমতার লোভ নয়, যে এত বয়সে এসেও আপনি যে দৌড়াচ্ছেন সেটার মেন সোর্স বা মেন টার্গেট এটাই যে কত লোককে আপনি ভালো রাখতে পারলেন অ্যাজ এ সমাজসেবী। যদি পলিটিক্সের বাইরে গিয়েও আপনি অনেক কাজ করেন, সেই তথ্য আমাদের কাছে আছে, এবং সেই তথ্য আজকে আমরা হয়তো ওপেন এয়ারে বলছি না, কারণ আপনি যেখানে যেখানে যে কাজগুলো করছেন সেখানে আপনি বারণই করে এসেছেন যেন এই তথ্য কোথাও বাইরে না যায়। সেটা শুনে আমাদেরও খুব ভালো লাগছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষকে আপনি হেল্প করে যাচ্ছেন কনস্ট্যান্টলি, এবং সেটার মূল কারণ এটাই যে মানুষের ভালো লাগা বা মানুষ যাতে আপনাকে ভালো। আমার একটা কর্মীকে ভুল করলে যেমন আমি ধমকাই, কিন্তু ধমকানোর আগে তার প্রতি আমার স্নেহ ভালোবাসাটা আগে দিই, এবং পরে যে তুই এই কাজটা করেছিস, কেন করলি, ভুল করেছিস, আবার যখন দেখি সে একটু কষ্ট পেলো কাছে টেনেও নি। আর আমি তো বললাম মানুষের ভালোবাসাটা, এই যে এনার্জিটাকে, কিন্তু এটা কিন্তু পেয়েছি, আজও পাচ্ছি। আমি কি কত বছর পেরিয়ে এসেছি এটা আমি ভাবি না, আমি ভাবি যতদিন আছি ততদিন এইভাবেই বাঁচবো, মানুষের পাশে থাকবো। কোনোদিন মৃত্যুকে ভয় লাগে না? কারণ এই প্রফেশন যেখানে আপনি আছেন, সেই প্রফেশনের মৃত্যু আপনাদের সঙ্গে সঙ্গে পায়ে ধরে ধরে হাঁটে। সেই জায়গায় বিভিন্ন রকম অসুবিধা, বিভিন্ন রকম থ্রেট কলস আপনাদের ফেস করতে হয়, এবং সব থেকে বড় যেটা দুঃখ এবং প্রবলেমের ব্যাপার, আপনাদেরকে সেই থ্রেট কল ফেস করতে হয় যেখানে বাড়ির লোকের হ্যামারেজ বা বাড়ির লোকে হ্যাম্পার করার পয়েন্ট অফ ভিউ। নিশ্চয়ই। তো সেই জায়গায় কোনোদিন সেই ভয়টা লাগে না? নিশ্চয়ই হয়েছে। কারণ অনেক সময়
বিভিন্ন সোর্স, সরকারি সোর্স বলেছে আপনি একটু সাবধানে থাকুন। আমি বলছি নকশাল পিরিয়ডে 71-72 সেই সময়ে 70-71-72 নকশালের রমরমা, মানুষ খুন হচ্ছে, ডানপন্থী লোক মানে হচ্ছে নকশালদের কাছে সব থেকে বেশি খতরনাক। একদম খুন হচ্ছে, ছাত্র পরিষদের নেতা খুন হচ্ছে, কংগ্রেসের নেতা খুন হচ্ছে। সেই সময় জীবন বাজি রেখে কিন্তু ছাত্র হিসেবে লড়াই করেছি, পার্টি তখন কংগ্রেস করতাম, কংগ্রেসের জন্য লড়াই করেছি আমরা। কিন্তু এখনকার যারা এইসব নেতা টেতা রয়েছে না, বেশিরভাগ বিরোধী দলের নেতা, আজকে দলে ঢুকে কালকে সে বড় নেতা। আমরা কিন্তু লড়াই করে আজকে নেতৃত্বে এসেছি। এবং আমি বীরভূমের মানুষ হিসেবে নিজেকে একজন সৌভাগ্যবান মানুষ হিসেবে মনে করছি যে বীরভূমের মানুষের সেবা করার সুযোগ পেয়েছি। নতুন বীরভূম নতুনভাবে তৈরি করা, নতুন করে তৈরি করেছি। পুরনো বীরভূমের চেহারা দেখেছি, সেই চেহারাটা এখনো মনে মনে ভাবি। বিভিন্ন গ্রামের রাস্তা, বিভিন্ন শহরের রাস্তা, সোনার বীরভূম বিকাশবাবুর হাত ধরে বিকাশ পেয়েছে। এবং তার জন্যে দুটো লোকের কাছে আমি কৃতজ্ঞ, বারবার বলি। আমার নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর আমার নেতা, আমি কেষ্ট আমাকে দাদা বলে সম্বোধন করে, কিন্তু আমি ওকে রাজনৈতিক নেতা হিসেবে আমি তাকে শ্রদ্ধা করি। একদম একদম, বয়স কোনো ফ্যাক্টর না, সম্মান বা কাজের। আমি মনে করি যে মানুষের জীবনে অনেক নেতার সঙ্গে নেতৃত্বে লড়াই করেছি, একসঙ্গে পথ হেঁটেছি, কিন্তু অনুব্রত মণ্ডল কেষ্টর মানসিকতার সঙ্গে যে যেমন মানুষ তাকে সম্মান দিয়েছে। একদম। একটা প্রশ্ন আমি একটু চলে যেতে চাইছি একটু আলাদাভাবে, যে সেটা হলো যে এই যে আজকে আপনি এখানে আমাদের সঙ্গে বসছেন, ঠিক আছে, তো আপনাকে তো বেশ ভালোভাবে রিপ্রেজেন্টেবল হতে হয় সব জায়গায়। তো মাঝে মধ্যে কি কোনো সময় যখন ফাঁকা পান তখন কি কোনো পার্লার বা স্পেসিফিক কোনো সালন আছে যেখানে গিয়ে একটু নিজে ট্রিটমেন্ট করানো হয়? এটা আমি যে কোনো সময় যাই না তা নয়, যাওয়া হয় তার মানে? নিশ্চয়ই যাই। আমি কোনো সময় ভালো একটা আমার মনে হলো একটু ওই সেলুনটা কেটে আসি চুলটা, যাওয়ার সঙ্গে সঙ্গে সবাই চেনে, দাদা একটু ইয়ে করে দিই, মেসেজ করে দিই, দাদা একটু মুখে ইয়ে লাগিয়ে দিই। এখন তোর মনে হচ্ছে তোমাকে লাগিয়ে দে। আর বাড়িতে ফাঁকা টাইমটা কি করে কাটে, যে টাইমটা একটু ফাঁকা থাকেন? ফাঁকা বলে কিছু আছে বলে আমি মনে করি না। সকাল থেকে বাড়িতে লোক আসে, বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে আসে, একদম কিছু বন্ধু বান্ধব আসে, তাদের সঙ্গে কথা বলতে বলতে ওইখানেই বসে দুটো কথা বলতে বলতে কিছু খেয়ে নিলাম, তারপরে স্নান টান করে আবার প্রোগ্রাম থেকে বেরিয়ে পড়লাম। তারপর আর ঘর আছে না কি আছে মনে থাকে না। আবার রাত্রে মিসেস দু একবার ফোন করে, আমাকে ফোন করা থেকে আমার সিকিউরিটি দিকে বেশি ফোন করে, হ্যাঁ গো কোথায় রয়েছো, খেয়েছে, হ্যাঁ ওষুধটা খেয়েছে। বলছি বাজার করতে গিয়ে কোনো সময় এরকম লোকজনের সঙ্গে দেখা হলো, গল্প করতে লেগে গেলেন, যে বৌদি কিছু আনতে বলে সেটা ভুলে গেলেন, তার জন্য বাড়িতে এখনো কি বকা খাওয়া হয়? এরকম বিকাশদাকে যেভাবে আমরা দেখি সেই এরকম ঘটনা ঘটেনি তা নয়। বাজার কেন, আমার ছেলে তখন ছোট ছেলে, ছোট ছেলে পড়ে বোলপুর রামকৃষ্ণ মিশন প্রাইমারিতে, একদম। তো আমি তখন মোটামুটি একটু নেতৃত্বের মধ্যে এসেছি কিছুটা। তা বললো আজ তো তুমি বাড়িতে আছো, ছেলেটাকে স্কুল থেকে এনে দেবে। তো আমি তো বাড়ি থেকে বেরিয়ে কথা বলতে বলতে ভুলে গেছি। হঠাৎ স্কুলে থেকে ফোন করেছে বাড়িতে, বলছে যে কেউ আসেনি, বাচ্চাটা এখনো রয়েছে এখানে। আমাকে ফোন করছে, তুমি কোথায়, তুমি যে বললে কেন বলতে পারতে যে আমি যেতে পারবো না। আমি বললাম আচ্ছা আচ্ছা আমি এখনই যাচ্ছি, আমি একদম খেয়াল ভুল হয়ে গেছি গো। তো ছেলে ধরো 2 ঘন্টা পরে আমি গিয়ে নিয়ে এলাম। এরকম হয়েছে। পরে আমি বললাম দেখ ভুল হয়েছে, এটা ভুলটা হবে না, একটু ওকে আদর করলাম। এরকম ঘটেছে ঘটনা। বেশ, একটা জিনিস এখানে জিজ্ঞেস করি, এইটা জেনে আমি কিন্তু এটা আবদার কাম একটা জিনিস প্রশ্ন, সেটা হলো স্কুটি নিয়ে আপনি বোলপুরে ঘোরেন বলছেন, এটা অন ক্যামেরা যাচ্ছে, ঠিক আছে? তো কোনোদিন বোলপুরে যদি আমার ইচ্ছে হয়, আমি আপনাকে যদি বলি যে আমাকে একদিন স্কুটি করে আপনার সঙ্গে ঘোরাতে হবে, আপনি ঘোরাবেন? নিশ্চয়ই। আমি দেখো আমি যখন বেরোই না, একটা সময় আমার সারাদিনে কাজকর্ম ছেড়ে দিয়ে যদি ফ্রি থাকি, আমি আমার
একটা স্কুটি আছে, আমার দু একটা বন্ধু আছে, জানি। হ্যাঁ, তাদেরকে এবং নিয়ে আপনার গ্রামের বন্ধুরা বেশ আপনাকে প্রায় ফোন করে এবং রাতের বেলার মধ্যে ফোন কলও হয়। দিয়ে আমি বেরিয়ে পড়লাম, কঙ্কালীতলা দিয়ে গেলাম। আমি কোনো সিকিউরিটি নিয়ে আমি কোথাও ঘুরি না, হ্যাঁ, কারণ আমি মনে করি সিকিউরিটি নিয়ে একটা কেমন সাধারণ মানুষের কাছে একটা, তাদের কাছে মনে হয় যে একটা অব্লিগেশন, একদমই একটা যেন প্রতিবন্ধকতা রয়েছে সামনে। প্রতিবন্ধকতা রয়েছে। সুতরাং সে সবটাই আমার সামনে তখন এই যে বন্ধু মাধ্যমে যত হাসি ঠাট্টা, দুটো পুরনো কথা, হ্যাঁ, কেমন আছে তার পারিবারিক কথা, হ্যাঁ। এগুলো সবাই তো সবার সামনে বলতে চাই না, কিন্তু যে বন্ধুর সঙ্গে ভালো সম্পর্ক, সেই বন্ধু এই ছেলেটা আমার এই বেকার আছে রে, ছেলেটা এই জায়গায় রয়েছে, অনেক দূরে আছে, এই যে কথাগুলো ফ্রিভাবে বলতে পারে। হ্যাঁ, হ্যাঁ, তো আমি যার জন্যে খুব ফ্রি বোলপুরে ঘুরি, তুমি যে কোনো সময় এসো হ্যাঁ, আমার সঙ্গে ঘুরবে। আমি একটা চায়ের দোকানেও বসি, হ্যাঁ, পুরনো বন্ধুকে চায়ের দোকানে বসে রয়েছে, এই হাতটা তুললো, আমি বললাম ঠিক আছে, দাঁড়িয়ে গেলাম, বললো একটা চা খেয়ে যা বন্ধু। আমি চাই আমার জীবনে, রাজনীতি তো একটা সময় রিটায়ারমেন্ট থাকবেই, আমার কথা হচ্ছে ভয় দেখিয়ে দাবিয়ে মানুষকে বশীভূত করা যায় না, মানে থ্রেট কলস বা ভালোবাসা দিয়ে মানুষকে। আমি তো বললাম যদি ভালোবাসা থেকে বেশি বড় কিছু জিনিস নাই। আমি চাই জীবনে যটা দিন বাঁচবো রাজনীতির মধ্যে থাকবো, মানুষের সেবা করব, আর রিটায়ারমেন্টের পরে যেন রাস্তায় যখন হাঁটবো, দাদা ভালো আছেন, শরীর ভালো আছে, আসুন না বসুন না 2 মিনিট কথা বলি, এক কাপ চা খেয়ে যান, একদমই তাই। এইটা যেন মানুষের কাছ থেকে পাই। একদমই তাই। তার মানে যদি কোনদিন রাজনীতি থেকে রিটায়ারমেন্ট নিতে হয়, সামনে যদি ইলেকশন আছে, আমি কোনো খারাপ চাইছি না, বাট যদি কোনদিন রাজনীতি থেকে রিটায়ারমেন্ট নিতে হয়, তাহলে লাইফে প্ল্যান সেট করা আছে যে আপনি নর্মাল মানুষের মতনই জীবনটা কাটাবেন। একদম, আমি এখনো কাটাই, আগামী দিনেও কাটাবো। আপনার সব থেকে প্রিয় গান কি বা গানের তালিকা কি? একটা দুটো গান দেখুন, আমি আপনার নিজের ফেভারিট গান, কিন্তু আমার কোনো নিজস্ব কিছু না ভেবে একদম আপনার। দেখুন, নিজে কি গান শুনতে ভালোবাসে? আমার তো রবীন্দ্রসঙ্গীত সব থেকে বেশি আমি প্রেফার করি। একদম, আমার গাড়িতে রবীন্দ্রসঙ্গীতকে গান থাকে, আর আমি গাড়িতে উঠলি গান বাজে। হ্যাঁ, আমি সমস্ত কিছু ওই গানের মধ্যে রাখতে চাই তখন। হ্যাঁ, আর আমি কোথায় যাব, এই যেমন আমি এখানে এসেছি, হ্যাঁ, কি প্রশ্নের সম্মুখীন হব এটা আমি ভাবি না। একদমই তাই। প্রশ্নের সম্মুখীনটা কিন্তু এবং যখন আমাদের হই শোটা একটু তখনই different। আমাদের শোটার সেটআপটাও একটু ডিফারেন্ট, কারণ আমরা কিন্তু সব জায়গা দিয়ে আমি অন্য রকম প্রশ্নতেই যাই, সব সেই জায়গাতেই মানে এই মেন্টাল প্রিপারেশনের জন্য গানটা খুব কাজে লাগে। এটা খুব ভালো, এবং আমি বাউল শুনতে ভালোবাসি। বাহ। এবং আমার বাড়িতেও আমি পুজোর সময় হ্যাঁ, বাউল হয়। একটু গেট টুগেদারের মতো করি, হ্যাঁ, কিছু বন্ধু বান্ধব, কিছু অফিসার, হ্যাঁ, তারা যায়, একটা সময় কিছুটা সময় কাটায়। হ্যাঁ, হ্যাঁ, আমি মনে করি যত বেশি মানুষের সঙ্গে থাকবো তত মন ফ্রেশ থাকে এবং নিজেও খুব ভালো থাকে। একদম। একটা একা থাকলে পাগল হয়ে যায়। একদম, একদম। একা থাকলে সত্যি আপনার তো অসুবিধা হবে, আপনার মাথায় এত কিছু আছে। একটা ছোট্ট জিনিস আপনাকে জিজ্ঞেস করি, সেটা হলো সিউড়িতে আপনি আসছেন বোলপুর থেকে, এবং সিউড়িতে আপনি লড়েছেন, সিউড়িতে জিতেছেন। এটা সত্যি কথা বলুন তো, কোনো নিঃস্বার্থ বন্ধু তৈরি হয়েছে এখানে, বা কিছু নিঃস্বার্থ বন্ধু যারা কোনোদিন আপনার কোনো স্বার্থের জন্য আপনার সঙ্গে মেশেনি, বা আপনি ফিল করেছেন যে এই লোকগুলোর সঙ্গে আমার কোনো আমি সত্তাটাই ম্যাটার করে, কোনো অন্য কিছু ম্যাটার করে না? আমি নাম জিজ্ঞেস করছি না, আমি সংখ্যায় জিজ্ঞেস করছি, বা আপনি যদি সেটাও অসুবিধা হয়, হ্যাঁ না তো উত্তর। বহুত মানুষ আছে, বহুত যারা নিঃস্বার্থ বন্ধু, একদম যারা না নিঃস্বার্থ বন্ধু। বিকাশদার কাছে বিকাশদার কোনো তকমা ম্যাটার করে না, ম্যাটার করে না বিকাশদার সঙ্গে দেখা করতে এলেও তারা চায় যে অন্ধকারের মধ্যে বিকাশদাকে নিয়ে গিয়ে বাড়িতে দুটো খাইয়ে এতেই তৃপ্তি পাবো, এরকম কোনো মানুষ বা এরকম কিছু মানুষ? এইটা প্রচুর মানুষ আছে। আমার মনে হয় সিউড়ি শহরে, আমি সিউড়ি শহরের ছাত্র, যুব, নবীন, প্রবীণ, আমার মা, ভাই, বোন, প্রতিটি স্তরে মানুষের দারুণ সহযোগিতা পেয়েছি, আজও পাচ্ছি। কিন্তু আমাকে এই দিতে হবে, আমার এই চাহিদা, এটা কিন্তু কারোর মুখ থেকে আমি শুনিনি। এটা আমি মনে করি রাজনীতিতে অনেক জায়গায় দেখেছি, কিন্তু সিউড়ি আলাদা জায়গা। সিউড়ি মানুষের কাছে আমি কৃতজ্ঞ। আমি তো ভেবেছিলাম ইলেকশনে দাঁড়ালে বহু টাকা দরকার হয়। সিউড়িতে নামমাত্র পয়সাতে ইলেকশন হয়েছে, রং তুলি এসব,
তাছাড়া আমার ছেলেরাই সব ব্যবস্থা করেছে নিজেরাই। এবং আমি তোমাকে বলছি যে কিছু টাকা সামান্য ওই বুথের খরচার জন্যে একটু রাখো। তো আমি ইলেকশনের পরে আমি কাউন্টিং হয়ে গেল, তো আমার কাছে বলছে দাদা এই টাকাটা সেভ হয়েছে, এই টাকাটা আপনি রাখুন। আমি বললাম কেন রে, খরচা হয়নি কেন, কাউকে কি দিসনি কিছু, কারোর কিছু প্রয়োজন ছিল না? তা বলে না, সবাই খুশি, সবাই খুশি। এবং তারা কিন্তু, আমি বললাম এই টাকাটা রেখে দে, তোরা সবাই মিলে একটা পিকনিক করবি। একদমই তাই। একটা জিনিস আমি আপনার থেকে জানতে চাইছি, আপনি একজন নিজে রাজনীতির লোক এবং একজন সমাজসেবী। আজকে যে ভিডিওটা বা এই পডকাস্টটা দেখছে বা আমাদের হ্যালো পৃথিবীতে যেই কনসেন্ট্রেট করে আজকে দেখছে এই পডকাস্টটা, এখান থেকে দেখে কোনো যদি বাচ্চা বা কোনো যদি ইয়াং ব্লাড চায় যে আপনার মতন একজন নেতা হবে ভবিষ্যতে, বা এরকমই তো হয়, তো সেই জায়গায়, কারণ আপনি তো কোর কমিটিরও মেম্বার এবং সামনে ইলেকশন আসছে, সেরকম কিছু রণকৌশলও তৈরি করছেন, এই জায়গাটায় দাঁড়িয়ে সব কিছু এক্সপিরিয়েন্স এবং সামনে একটা প্রিপারেশন, এই জায়গায় দাঁড়িয়ে ইয়াং ব্লাডদের কি রাজনীতিতে আসার দরকার আছে, এবং এলে তারা কিভাবে সামনে এগোতে পারে, আপনার গাইডেন্স কি থাকবে? আমি তো চাই একজন সত্যিকারের রাজনীতি মানুষ তৈরি হওয়ার জন্যে তার প্রথম কাজ হচ্ছে ছাত্র জীবন। একদমই। ছাত্র জীবন থেকে কিন্তু রাজনীতিতে আস্তে আস্তে বড় হওয়ার এবং মানসিকতা তৈরি হয়। ওইখান থেকেই ভালো ছেলে, পলিটিক্যাল ছেলে বেরিয়ে আসে যে না, আমি যেমন আমি বলছি, আমি চাকরি সুযোগ পেয়েছি, আমি না, সুনীতি চট্টোপাধ্যায় আমার রাজনীতি জীবনে বড় একজন মানুষ। আমাকে বললে, ও যিনি মন্ত্রী ছিলেন, বলে বিকাশ তুই একটা চাকরি নে, আমি কত মানুষের চাকরি করছি, তুই তো আমার খুব প্রিয় একজন ছাত্র, এক যুব, তোকে আমি চাইছি একটা চাকরি কর। আমার দাদা, আমি চাকরি করব না। কি করবি? আমি বললাম আমি সুরেন্দ্রনাথের লয়ে পড়াশোনা করছি, আমার জীবনে আমার ল পড়া হয়েছে। ল আমি পড়েছি, কিন্তু শেষটা আমার কমপ্লিট হয়নি। ওই পলিটিক্যাল গ্রাউন্ডই আমার এক, তখন ওখানেও সেই ছাত্র ইউনিট করতে গিয়েছিলাম। তারপরে আমার এক বন্ধু, ও কলকাতায় বাড়ি, ও অ্যাটাক হয়েছিল, তারপরে বাড়ি থেকে ওখানে আবার আমাকে শিয়ালদায় ওখানে ঢুকতে দেয়নি, যার জন্য কমপ্লিট করতে পারিনি। সিউড়িতে কোনো লয়ার বন্ধু আছে নাকি? অনেক আছে, আমি বহুত ছেলেকে লয়ে ভর্তি করেছি। না, সিউড়ির মধ্যে কোনো লয়ার বন্ধু আছে আপনার? অনেক আছে, একদম বন্ধু, একদম বন্ধু আছে, অনেক আছে। এবং সিউড়ির লয়াররা, তাদের কাছে তারাও আমাকে যথেষ্ট সম্মান দেয়, শ্রদ্ধা করে, আমিও তাদের শ্রদ্ধা করি। তোমাকে বলছি, যার জন্য আমি বারবার বলি, মাননীয় মুখ্যমন্ত্রীও ভাবছেন ছাত্র সংসদগুলো যাতে কলেজে নির্বাচিত সংসদ তৈরি হোক, ইয়াং ব্লাড দরকার। তাহলে ইয়াং ব্লাড তাদের কিন্তু পলিটিক্যাল মোটিভেটেড হবে। পলিটিক্যাল মোটিভেটেড না হলে কিন্তু আগামী দিনে খুব ক্রাইসিস তৈরি হবে, ক্রাইসিস হতে পারে, নতুন চিন্তা ভাবনা আসতে অসুবিধা হবে। এটা হতেই হবে, এটা কিন্তু প্রয়োজন আছে। একদমই তাই। আমি তো দেখবেন আমাদের রাজ্য স্তর থেকে একটা বই বেরিয়েছে, বোধহয় নাম দিয়েছে সাথী মনে হয়, আমার লেখা আছে, আশিস ব্যানার্জির লেখা আছে। বাহ, এটা রাজ্য স্তর থেকে বেরিয়েছে। তো আমরা কি চাইছি, কেন ছাত্র যুব এরাই তো হচ্ছে আসল শক্তি। আজকে তাদেরকে কিন্তু সেই জায়গায় নিয়ে আসতে হবে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরে এই বাংলায় অনেক ভালো ভালো মানুষ কিন্তু রাজনীতিতে যোগ দিয়েছে। একদমই তাই, একদমই তাই। কিন্তু একটা সময়, বিশেষ করে 34 বছরের বামফ্রন্টের জামানায়, পলিটিক্যাল যে
অ্যাক্টিভিটিসটা এটা পুরোপুরি কিন্তু স্থগিত হয়ে গেছিল। ক্ষতি করেছে। মানুষের কথা বলার অধিকার ছিল না, হারমাদের রাজ কায়েম হয়েছিল, মানুষকে ভয় ভীতি দেখানো হতো, এমন কিছু মানুষের নেতৃত্বে জেলা বলুন, রাজ্য বলুন, গ্রাম বলুন, কিছু ভালো মানুষ নিশ্চয়ই আছে, তারা করার চেষ্টা করেছিল কিন্তু পারেনি। বেশিরভাগ পার্সেন্টেজটা ওই হারমাদের দিকে চলে গিয়েছিল। ঠিক। একটা জিনিস আমি এখান থেকে জিজ্ঞেস করবো, আপনি অনেক মানে চাপা নোতর ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে তৈরি হয়েছে, মানে একটা সোজা সাপটা কথা বলতে গেলে 10 ঘাটের জল খেয়ে এসেছি, তো ভয় আমার আর কিছু নেই। তো এই জায়গাটায় দাঁড়িয়ে যদি কোনো বাচ্চা বা যদি কোনো ইয়াং ব্লাড এখনকার দিনে খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, আপনি এত কিছুর মধ্যে এত প্রবলেম এত কিছু সব কিছুর মধ্যে নিজেকে আপনি পজিটিভ রাখেন, কাজ করে যান, তারা যাতে ফ্রাস্ট্রেটেড না হয়, অ্যাপার্ট ফ্রম ইউর পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, অ্যাপার্ট ফ্রম ইউর সোশ্যাল ব্যাকগ্রাউন্ড, অ্যাপার্ট ফ্রম এভরিথিং, আপনি একজন সিনিয়র এজেড মানুষ, আপনি অনেক অভিজ্ঞ, তো সেই বাচ্চাগুলো যাতে জীবনে সবসময় নিজেদের কাছে মোটিভেটেড থাকে, এইরকম যদি কয়েকটা পয়েন্ট আজকে শেয়ার করেন। কারণ আমরা রাইট নাওএডেজ দেখছি অনেক ইয়াং ছেলেপুলে খুব ফ্রাস্ট্রেটেড হয়ে ভুলভাল আত্মঘাতী হওয়ার চেষ্টা করছে, এবং এটা খুব ক্ষতিকর আমাদের সমাজের পক্ষে। তো সেই জায়গাতে যদি আপনি 2-4টে পয়েন্ট শেয়ার করেন। একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে এটা আমাদের সকলেরই দায়িত্ব, ফ্রাস্ট্রেটেড যারা হবে তাদের পাশে থেকে সঠিক রাস্তাটা তাদেরকে বেছে দেওয়া, তাদেরকে পাশে টেনে নিয়ে এসে লড়াই করার মানসিকতাটা তাদেরকে বোঝাতে হবে। আমাদের এত বড় দেশ, এই পশ্চিমবাংলায় আমরা মাননীয় মুখ্যমন্ত্রী যখন চাকরির ব্যবস্থা করছেন, তখন আবার কিছু লোক আছে চাকরি কিভাবে বন্ধ করা যায় কোর্টের দ্বারস্থ হচ্ছে। অটোমেটিক ইচ্ছা রয়েছে সরকারের পুরোটা কাজ করার, আর কিছু মানুষ আছে চাকরি খাবার। সেইখানে সেই ছেলেটা তো ফ্রাস্ট্রেটেড হবারই কথা। তো তাদের জন্য আপনি কি বলতে চাইবেন, মানে তারা তাদের মাইন্ডসেটটাকে কি করে ঠান্ডা রাখতে পারে? দেখুন, ভগবানের পুজো না নিজের উপর না না বিশ্বাস, না পুজো করা দরকার আছে, ধর্ম নিয়ে করা দরকার আছে, কিন্তু শুধু ধর্ম নিয়ে তো পেটের ভাত হবে না। একদমই তাই। আমাকে তাকে দেখতে হবে তার কতটা আমরাও তো সাধারণ পরিবারের মানুষ ছিলাম, আমাদেরকে তো তখনও তো ক্রাইসিস ছিল চাকরির। একদমই তাই। তো আমরা তো লড়াই করে বেঁচে ছিলাম। আজকে সেই জায়গাটায় আমি বলবো তাদের পাশে থাকা উচিত, তাদের সহযোগিতা করা উচিত। কারণ আমরা তো আমি বললেই তো হয় না তোমাকে ওই চাকরি ঢুকিয়ে দেবো, নিয়ম কানুনের মধ্যেই তো হবে। একদমই তাই। কিন্তু তার ভবিষ্যৎটার জন্য কিছু পরামর্শ, যেটা গুরুত্বপূর্ণ পরামর্শ তাকে দেওয়া উচিত, এবং এই ফ্রাস্ট্রেশন থেকে তাকে বার করে আনা উচিত। তার জন্য আমাদেরটুকু যেটা দায়িত্ব কর্তব্য সেটা করতে হবে। একদম একদম। একটা শুধু আমি শেষ প্রশ্ন দিয়ে আপনাকে আমি শেষ করছি। দিনটা সময়টা খুব ভালো কাটালাম, প্রচণ্ড গরম পড়েছে, গরম তো আপনি ফিল করছেন নিশ্চয়ই, গাড়ি এসি বন্ধ করে কোনো সময় বাইরে হাতটা বার করে দেখেছেন গরম? আমি বলি, আমি জল ঝড় গরম সব সহ্য করতে পারেন। আমি জানি না উপরওয়ালার এটা দোয়া আছে, আশীর্বাদ আছে, আশীর্বাদ তো আছেই। এবং আমি এখনো অনেকে বলে দাদা দেখবেন শরীরটাকে বাঁচান, তো আমার তো মনে হয় না। সেটা আমি জানি, কারণ একবার কার্ডিয়াক বড় একটা ইস্যু হয়েছে আপনার, সেই জায়গায় দাঁড়িয়ে এই যে রোদের মধ্যে দৌড়াচ্ছেন, সত্যি আপনার ক্যালিবার ক্যাপাসিটি অনেক। আমি শুধু এটাই জিজ্ঞেস করবো লাস্টে, যে প্রচণ্ড গরম পড়েছে, তো এবার এই গরমের মধ্যে মানুষজন দৌড়াচ্ছে, কাজ করছে, তো সিউড়ি বা বোলপুর যে জায়গাগুলোতে আপনি মুভ করেন, সেসব জায়গাগুলোতে পানীয় জল ফ্রিতে খাওয়ার কোনো অপশান নেই, মানুষ সহজে পাচ্ছে না বলছে। তো সেই জায়গাটা সমস্যা সমাধানের জন্য কি কোনো সামনে বিকাশের রাস্তা পেতে পারে মানুষ? এই আশাটাকে রাখতে পারে? নিশ্চয়ই। আমরা আমাদের সরকার আসার পরেই এটা কিন্তু ডিরেক্ট আপনার কাছে, আজকে আমি পরিষ্কার কথা বলছি, আমরা কিন্তু গ্রামীণ পানীয় জলের যে ব্যবস্থা, আজকে প্রতিটি গ্রামে গ্রামে পাইপলাইন হচ্ছে, ওভারের ট্যাঙ্ক হচ্ছে, বা যেখানে কোনো হয়নি সেখানে সাবমার্শাল বসিয়ে দিয়ে গ্রামের মানুষ যাতে জল পায় তার ব্যবস্থা করা হয়েছে। এবং এটা আমি সভাধিপতি থাকাকালীন প্রতিটি অঞ্চলে
একটা করে অ্যালটমেন্ট করে দিতাম এই গ্রীষ্মের সময়, যেন গ্রাম পঞ্চায়েত তাদের ফিনান্সিয়াল ক্রাইসিস থাকতে পারে, অন্তপক্ষে জেলা পরিষদের টাকায় খাবার জল তারা তখন হঠাৎ করে এমার্জেন্সি বেসিসে কোনো জায়গায় জল নেই, একটা টিউবওয়েল একটা সাবমার্সিবল বসিয়ে মানুষকে যাতে সেই জলটা পায় তার ব্যবস্থা করা, এটা আমি করেছি। ঠিক ঠিক। আপনার মনে আছে কিনা জানি না, 2021 সালে ভোটের আগেই আমি একটা গ্রামে গেছিলাম, তো আমাকে বললো যে পুলিশ থেকে বললো দাদা ওই গ্রামে আজকে যাওয়া হবে না। আমি বললাম কেন, কি হয়েছে? আমাদের কিছু কিছু নেতা আসে আমার কাছে যায়। আমি বললাম যে এই তো দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম, আবার এত সময়টা নষ্ট করলাম, তো আমার তো যাওয়ার কথা, সেখানে কেন যাচ্ছি না? ওরা কিন্তু কেউ ভয়ে বলতে পারছে না। পুলিশ এলো, বলে দাদা অন্য রাস্তা দিয়ে আরেক জায়গায় প্রোগ্রাম হবে। মানে কেন, ওইখানে কি হবে? না ওখানে মানুষ সব অবরোধ করেছে, হাজারখানেক হাজার দেড়েক লোক ওখানে কাঠ ফেলে দিয়েছে, বাঁশ ফেলে দিয়েছে, রাস্তা ওইদিকে ঢুকতে দেবে না। কাকে ঢুকতে দেবে না? বলে ওরা জানে আপনার প্রোগ্রাম আছে বোধহয়, সেই জন্য ঢুকতে দেবে না। আমি বললাম তো যদি তারা কাঠ ফেলে বাঁশ ফেলে, আমার তো ওখানে যাওয়া আগে উচিত। কেন বাঁশ ফেলেছে, কেন কাঠ ফেলেছে, কেন তারা ওইখানে এই রোদে তারা দাঁড়িয়ে আছে? আমি গেলাম, 5 মিনিট লাগেনি আমার, সবার সঙ্গে কথা বললাম 5 মিনিট। বললাম কি প্রবলেম তোমাদের? বললো যে আমাদের গ্রামে পানীয় জল নেই, আমাদের গ্রামে আমাদের 2-3টে নেতার নামে খুব ওরা বললো এরা। তো আমি বললাম জলের জন্যে? ওই আমার কাছে তো আপনারা জাননি, আমি তো জেলার সভাধিপতি, আপনাদের এত বড় সমস্যা কেন নেতার উপরে ভর করবো? বলে নেতার কাছে যদি বলেইছি আমরা, নেতা আপনার কাছে যেতে দেয়নি, বলছে আমি দেখছি। আবার আপনার কাছে গেলে নেতা গোসা করে, সে আবার আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নয়। আমি বলছি আমারই দলের নেতা ছিল, রাজনীতির ভেতরে রাজনীতি, তাই না? হ্যাঁ। তো আমি গিয়ে ওদের সঙ্গে কথা বলে আমি বললাম 7টা দিন আমাকে সময় দাও, তোমার গ্রামে জলের ব্যবস্থা করব। ওইখান থেকে দাঁড়িয়ে 3 দিনের মাথায় সাবমার্সাল বসিয়ে গ্রামের মানুষকে বললাম জল নাও তোমরা। শুধু জল নাও না, আরো কয়েকটা দিন সময় নিলাম, পাইপ লাইন দিয়ে গোটা গ্রামটাকে পাইপ লাইন করে দিলাম, খাবার জলের এবং বাকি জলের ব্যবস্থা। হ্যাঁ, মানুষ তো ওই কথা বলার সঙ্গে সঙ্গে যখন আমি যাচ্ছি, ওই 1500-2000 মানুষ বিকাশ রায়চৌধুরী জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অনুব্রত মণ্ডল জিন্দাবাদ, এই স্লোগান দিতে দিতে তারা আমার সঙ্গে বললো আমরা তো আপনাকে নিয়ে মিটিং করবো। বাঁশ সরিয়ে দিল, কাঠ সরিয়ে দিল, আর যারা আমাকে মিসগাইড করেছিল তারা কিন্তু আর ওখানে আসতে পারলো না। তাদের বিরুদ্ধে মানুষের গোসা। হ্যাঁ, বলে আমরা ভুল করেছি, আপনার কাছে না গিয়ে ভুল করেছি। হ্যাঁ, আজও সেই গ্রামের মানুষ পুজো করে আমাকে। বাহ বাহ, একদমই তাই। মানে আমি এখানে শেষ করবো, আজকে আর আমরা এগোচ্ছি না, তবে আপনার পরে একবার সময় পেলে কিন্তু আমরা আবার রিকোয়েস্ট করবো আবার এখানে একবার আসার জন্য। শুধু এইটাই, আমি দাদার সাথে কথা বলে এটাই বুঝতে পারলাম যে দাদা কথা কম বলে কাজ বেশি করে, এবং সেটারই এফেক্ট আজকে উনি যে জায়গায় বসে আছেন, যে শিরোপায় মানে যে শিরোপাতে উনি নিজের জায়গাটা তৈরি করেছেন। শুধু এইটাই অনুরোধ আপনাদের কাছে, হ্যালো পৃথিবীর এই এন্টার পডকাস্টটা আপনারা যখন দেখলেন এবং পুরোটা যখন শুরু থেকে শেষ অবধি আপনারা দেখলেন, বুঝলেন অনেক কিছু হয়তো মাথায় মনে হলো যেটা ভুল হয়েছে, এটা ঠিক করলে বেটার হতো, বা আরও বিশেষ কিছু কথা আপনাদের মনে হতে পারে যেটা আপনি আপনার সঙ্গে শেয়ার করতে যাচ্ছেন। প্লিজ কমেন্টে শেয়ার করুন, লাইক করুন, শেয়ার করুন, এবং বিকাশদাকে ডিরেক্টলি কথা বলার জন্য বিকাশদার সঙ্গে ডাইরেক্ট এসে কথা বলুন, কোনো অসুবিধা নেই। যেই চিন্তাভাবনাটায় আমরা ছিলাম যে পরীক্ষার মোড়কে উনি নিজেকে বেঁধে রাখেন, সেটা নয় আসল বিকাশদা অ্যাকচুয়াল নর্মাল একজন মানুষ, যে আমাদের মতনই খায় দায় ঘুরে বেড়ায় বেঁচে থাকে, যারও জীবনে বেশ কিছু আপনার আমার মতনই বাড়ির সমস্যা আছে, সেই সব কিছু নিয়ে তিনিও একজন মানুষ। রাজনীতি এবং সমাজবিদ বা সমাজের নতুন কারিগর বাদ দিয়েও তিনিও একজন আপনার মতনই মানুষ, যিনি আজকের আমাদের পডকাস্টটা দেখছিলেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস। প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অন ইউর হ্যালো পৃথিবী, অন ইউর চ্যানেল S2S Media. Thank you. Thank you. Thank you, sir.